ভোটের আগে প্রচারে গান বাঁধার সময় বলেছিল মাছ চোর। আর ভোট পর্ব মিটে যাওয়ার পর একের পর এক অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। লুঠের অভিযোগ, হুমকির অভিযোগ, খুনের অভিযোগ। এই অভিযোগের সঙ্গে এখন যোগ হলো গণধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠছে যে মাথায় রিভলভার ঠেকিয়ে গণধর্ষণ করা হয়েছে। অভিযোগ শওকত মোল্লা এবং তার দুই শাগরেদের বিরুদ্ধে। শওকত মোল্লা তৃণমূল জমানায় দাপুটে নেতা। ক্যানিং পূর্ব এবং ভাঙড়ে তিনিই নাকি ছিলেন শেষ কথা। বিস্ফোরণ মামলায় সম্প্রতি তাকে গ্রেফতার করে এনআইএ। গ্রেফতার হতেই প্রকাশ্যে শওকতের একের পর এক কীর্তি। সামনে এলো গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এখানকার বাসিন্দা এক মহিলার অভিযোগ, ২০১৯ সালের মার্চে তার ৫ বছরের ছেলেকে তুলে নিয়ে যায় শওকতের অনুগামী তৃণমূল নেতা হোসেন শেখ এবং তার দলবল। ছেলেকে ফিরে পেতে হোসেনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। অভিযোগ, মহিলাকে জীবনতলার কালীবাড়ি এলাকায় অফিসে ডেকে মারধর করে হোসেন। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ, ওই অফিসেই তাকে ধর্ষণ করে হোসেন। নির্যাতনের শেষ এখানেই নয়। অভিযোগ, মহিলার নগ্ন ছবি তুলে রাখে হোসেন। শুরু হয় ব্ল্যাকমেল। মহিলার দাবি, এবার তাকে শওকত মোল্লার অফিসে নিয়ে যাওয়া হয়। শওকতও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ মহিলার। অভিযোগ, শওকতের গাড়ির ড্রাইভার লালু শেখও তাকে ধর্ষণ করে। মহিলার দাবি, এভাবেই তাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। পুলিশের কাছে গেলেও লাভ হয়নি, বিচার মেলেনি। রাজ্যে পালা বদলের পর সম্প্রতি জীবনতলা থানায় শওকত মোল্লা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ জানায় ওই মহিলার পরিবার, যার ভিত্তিতে এফআইআরও হয়েছে। এর মধ্যে আইপিসির ৩৭৬ ডি ধারায় গণধর্ষণ, ৩৬৩ ধারায় অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও বেআইনিভাবে অস্ত্র মজুত ও ব্যবহারের অভিযোগেও মামলা করা হয়েছে। দীর্ঘদিন জোর জবরদস্তি আটকে রেখে তাকে ধর্ষণ করা, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, এই বিষয়ে বিজেপি তীব্র নিন্দা জানাচ্ছে। প্রশাসনকে অনুরোধ করছি, অভিযোগের ভিত্তিতে যত দ্রুত সম্ভব এই শওকত মোল্লার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং এর জন্য যেন সর্বোচ্চ এবং চরমতম শাস্তি দেওয়া হোক। দুষ্কর্মে শওকতের শরিক হোসেন। অভিযোগ, তৃণমূলের জমানায় এলাকায় তার এতটাই দাপট ছিল যে ভয় কেউ মুখ খোলার সাহস পেত না। জ্বালায় আমরা মেয়ে ছেলে ফুলে কেউ থাকতে পারেন কেন? বাড়ি থেকে তুলে নিয়ে যে ল্যাংটো করে পিটবে বেল্লাস আমাদের এরকম শাসন। এমনি কেস করতে গেলে আমাদের পেড়ে আনতো মারতো। কেন কেস হবে না? শওকত মোল্লা নাকি শওকত মোল্লার ডাইনাত বাঁ। দক্ষিণ ২৪ পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। তৃণমূলে দেখা যাচ্ছে যে একের পর এক পদে অনীহা। মানে পদ মানে তো যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা পদ, তার মানে হচ্ছে তার একটা গুরুত্ব বাড়া দলের মধ্যে, এবং সেই গুরুত্ব বাড়তে কে না চায়। রাজনীতিতে তার একটা খ্যাতি থাকবে, ক্ষমতার অলিন্দে থাকবে, গুরুত্ব বাড়বে। কিন্তু আমরা যদি দেখি তৃণমূলে একের পর এক যাদের যাদের পদ দেওয়া হচ্ছে তারা সরে দাঁড়াতে চাইছে। আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, আমরা বেশ কয়েকজনকে দেখেছি, নবতম সংযোজন কে? নবতম সংযোজন তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তুমি জানো যে গতবার তিনি বিধায়ক ছিলেন পাণ্ডবেশ্বর থেকে। পশ্চিম বর্ধমানের জেলা সভাপতির দায়িত্ব তিনি সামলাতেন এবং নতুন করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গত সপ্তাহে বেশ কতগুলো জেলাতে যে সাংগঠনিক দায়িত্বভার ঘোষণা করা হয়, তাকে সেই সাংগঠনিক দায়িত্বভারে সেই পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল।
আজকে বিকেলবেলায় তাকে হঠাৎ এটা দেখতেও পাওয়া যায় যে তিনি চলেও আসেন বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে। এবং তুমি জানো বিকেলবেলা যখন বিরোধী দলনেতার তরফ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছিল, সেখানে তিনি নিজেই উল্লেখ করেন যে পশ্চিম বর্ধমান জেলার দুজন তার সঙ্গে দেখা করতে এসছেন। সূত্রের খবর তাদের দুজনই হয়তো তাদের যে দায়িত্বভার সেই দায়িত্বভার থেকে অব্যাহতি নিতে পারেন, এবং সেই আলোচনাও যে কার্যত চলছে সেটা তখন থেকে জানতে পারা যায়। তবে যে জল্পনাটা ছিল সেই জল্পনা কিছুক্ষণ আগেই একদম মানে বাস্তবে পরিণত হয়ে গিয়েছে, এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি তার যে পদ সেই পদ তিনি ছাড়লেন। চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তার কাছে চিঠি লিখে তিনি জানিয়ে দিয়েছেন, এবং তিনিও জ্যোতিপ্রিয় মল্লিকের মতো শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এবং তার সঙ্গে আরও একজন রাজ্যের মন্ত্রী ছিলেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক, তিনিও সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেসে একটা সময় পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলেছেন। গত বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থীও হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, যদিও তিনি পরাজিত হন। তাকেও আজকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে রাজ্য বিধানসভাতে, তাকে আসতে এবং বিরোধী দলনেতার সঙ্গে কথা বলতে। একই দিনই আজকে সকালবেলা জ্যোতিপ্রিয় মল্লিক, বিকেলবেলা নরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং এরা প্রত্যেকেই পুরনো যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘনিষ্ঠ সেই হিসাবে তারা পরিচিত। এবং যে নতুন সংগঠনে যাদের নামগুলো ঘোষণা করা হয়েছে তার মধ্যে আমরা দেখেওছি এর আগে যে প্রদীপ সরকার তিনি সরে গিয়েছেন, অন্যদিকে রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি সরে গিয়েছেন। ফলে একের পর এক যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সেই দায়িত্বভার নিতে চাইছেন না, তারা সরে যাচ্ছেন। এবং অনেকেই বলছেন যে একটু সঙ্গে থাকো, আমি একটু শুনবো, বক্তব্য শুনবো। আজকে যার নাম ঘোষণা হয় তিনি কালকে হচ্ছে সব পদ ছেড়ে দেন। আমার সঙ্গে আমি জানি না মানে উনি সেই জন্যই এসছেন কিনা, এক নেতৃত্ব বসে আছেন আমার ঘরে, একটা জেলার সভাপতি ঘোষণা হয়েছে, এবং উনি পদত্যাগ করতে এসছেন কিনা জানি না, কথা বললে জানতে পারবো। যদি পদত্যাগ করেন তাহলে আপনারাও জানতে পারবেন। ওনার সঙ্গে কথা না বলেই এখানে এলাম। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী, তার ভাই আমার বন্ধু, তিনিও এসেছেন, একই জেলার পশ্চিম বর্ধমানের দুজন এসেছেন, তো স্বাভাবিকভাবে গিয়ে কথা বলবো। মানে এটা তো খুব মানে খেলো হয়ে যাচ্ছে ব্যাপারটা। ন্যাশনাল এক্সিকিউটিভে নিলেন, বালুদা সব পদ ছেড়ে দিল, গৌতম দেব আজকে পদত্যাগ করলেন, রবীন্দ্রনাথ চ্যাটার্জি বিধানসভায় এসে পদত্যাগ করলেন, এখন পশ্চিম বর্ধমানের সভাপতি বিধানসভায় এসে বসে আছেন, গুরুত্বপূর্ণ নেতা অভিজিৎ ঘটক তিনিও বিধানসভায় এসেছেন। এটা আমি জানি না অবশ্য যে এই জন্যই এসেছেন কিনা, তবে দেখা করতে এসেছেন, কথা বলতে এসেছেন। কথা বললে বুঝতে পারবো কি হবে এবং সেটা আপনাদের জানিয়ে দেবো। আবির, এই সিরিজ মমতা তৃণমূলের জন্য খুব খারাপ বিজ্ঞাপন, কিন্তু রাজনৈতিক দিক থেকে যদি আমি দেখি, যারা পদ পেয়েছেন, পদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পদ ছেড়ে দিচ্ছেন, তৃণমূলেই থাকছেন, এর ব্যাখ্যা কি? কেন করছেন তারা এরকম? তোমাকে অতনু সেটাই বলছিলাম যে পলিটিক্যাল ব্যাটন তুলে দেওয়ার ক্ষেত্রে কোথাও একটা শূন্যস্থান তৈরি হয়ে গিয়েছে বলে অনেকে মনে করছেন, এবং তারা মনে করছেন যে পুরনো পন্থীদের মধ্যে সেই আস্থা রাজনীতি করার জন্য তারা কোথাও খুঁজে পাচ্ছেন না। এবং তারা মনে করছেন যে গত কয়েকদিন ধরেই বারবার একাধিক জন যে পরিবারতন্ত্রের উদাহরণের কথা বারবার ধরে উল্লেখ করছিলেন, সেই পরিবারতন্ত্রের কথাও তারা বারবার ধরে টেনে নিয়ে আসছেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করছেন যে একাধিক সাংসদ একদিকে চলে গেছে, একাধিক বিধায়করা তার একটা অন্য পক্ষ কার্যত তৈরি করে ফেলেছে, সেপারেট ব্লক তৈরি হয়ে আছে এই মুহূর্তে। ফলে তাদের বক্তব্য হচ্ছে যে তাদের সঙ্গে নিয়েই চলতে হবে, কার্যত সেই দিকেই নাম লেখানোটা তারা মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে বাস্তববাদী একটা সিদ্ধান্ত। ফলে সেই কারণেই তারা আস্তে আস্তে সেই সাংগঠনিক পদগুলো থেকে সরে যাচ্ছেন। এবং অতনু তুমি জানোই যে গত দিনে কোথায় কোথায় হয়েছিল, হুগলি, শ্রীরামপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দায়িত্ব ঘোষণা করা হয়েছিল। এখনো প্রচুর জেলার দায়িত্ব কারা পাবেন সেই ঘোষণা করা বাকি, কিন্তু বহু ক্ষেত্রে সেই আগ্রহটাও কেউ দেখাতে চাইছেন না নতুন করে সংগঠনে কাজ করার জন্য। ধন্যবাদ। আরজিকর ফাইলস, যে আরজিকর ফাইলস নতুন করে খোলা হয়েছে, সেদিন কি ঘটনা ঘটেছিল তা জানতে হবে। বিচার চেয়েছিল সারা পৃথিবীর মানুষ, বিচার দিতে হবে। তার জন্য এবার তদন্তে গতি আনতে হবে, নতুন করে তদন্ত। আর ইতিমধ্যেই 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে, যাদের মনে হয়েছিল সেদিন তাদের ভূমিকা ঠিকঠাক ছিল না সেদিনের সেই ঘটনার সময়। তার মধ্যে একজন তৎকালীন সিপি বিনীত গোয়েল এবং বাকি 2 জন ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা। এবার তাদের সিবিআই ডেকে পাঠিয়েছে সিবিআই। কর্তব্যে গাফিলতির জন্য এই 3 জনকে আগেই সাসপেন্ড করা হয়েছিল।
এবং তারপর তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, তারা দপ্তরে সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছে। বাগনানে বিজেপি কর্মী খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হলো। বাগনানে এক বিজেপি কর্মী খুনে ইতিমধ্যেই 8 জন গ্রেপ্তার। তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে হামলার অভিযোগ। সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া বাগনান এলাকাতে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন। প্রশান্ত দের যে ওয়াইফ রয়েছে সোমা দে, তিনি একটি কমপ্লেন করেন, এফআইআর স্টার্ট হয়। 8 জন অ্যাকিউজডকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এই প্রশান্তদের মার্ডার কেসটাকে সিআইডিতে ট্রান্সফার করছি। এই লোকেদের যাতে দ্রুত কাস্টডিতে বা জেসি হোক পিসি হোক থাকাকালীন তাদেরকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারি, তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নেব। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 লক্ষ টাকা মেজর কম্পেনসেশন ওর বাড়িতে দিয়েছে এবং আমি এই পরিবারকে আরও মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আরও 5 লক্ষ টাকা অ্যাডিশনাল আমরা দেব। তারা শোক কাটিয়ে উঠুক, তারপরে সাহায্য করব। এবং সমাজে যদি কোনো কাজেরও ব্যাপারে আমাদেরকে ইচ্ছা প্রকাশ করে আমরা কথা বলে নেব, আমি নিজে কথা বলে নেব। সেক্ষেত্রেও সরকার বা মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে দাঁড়াবে। শিলিগুড়ি পুরসভার মেয়রের পদ ছাড়লেন গৌতম দেব এবং তার সঙ্গে তার যে নিরাপত্তারক্ষী ছিল, গাড়ি ছিল, সেগুলো সব তিনি ছেড়ে দিয়েছেন। 2027 ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়াদ। তার আগেই কর্পোরেশনের কমিশনারকে ইস্তফাপত্র জমা দিয়েছেন গৌতম দেব। আমি ভোটের আগেই বলেছি আমি দুরকম কথা বলা পছন্দ করি না। আমি বলেছি যে আমি জিতেই হারি। অ্যাসেম্বলি ইলেকশনটা আমার লাস্ট ইলেকশন ছিল। বিজেপি তরফ থেকে কোনো প্রেশার ছিল না, আমার কাছে কারোর কোনো প্রেশার ছিল না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের, আর সেখান থেকে এই ডিসিশনটা নেওয়া নেত্রীকে জানিয়ে নিয়েছি। এটা নিঝড়ের স্বপ্নভঙ্গ নয়, মাঝপথ নয়, ম্যারাথনের লাস্ট ল্যাপের ধরো 100 মিটার পৌঁছাতে হয় না। সেটা আমি বললাম, ডেস্টিনি আমাকে পলিটিক্সে এনেছে, ডেস্টিনি আমাকে এই জায়গায় এনেছে। এটা কোনোটাতেই আমার কোনো হাত ছিল না। একের পর এক পুরসভায় দেখা যাচ্ছে পদত্যাগের হিড়িক পড়ে গেছে যেন। এই যেমন রানাঘাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান, তিনি ইস্তফা দিয়েছেন। কেন ইস্তফা দিয়েছেন, কারণ কিছু বলেছেন। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে ফোনে। রঞ্জিত, দেখো, একেবারে রানাঘাট পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা, 20টি ওয়ার্ড নিয়ে, তার মধ্যে 19টি ওয়ার্ডে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের ভোট চলছিল। আজ কিন্তু বিকেলবেলা পৌরসভার চেয়ারম্যান কুশলদেব বন্দ্যোপাধ্যায় তিনি ইমেল মারফত এক্সিকিউটিভ অফিসারকে তার পত্র পাঠান এবং তার যেটা দাবি যে এখন ডবল ইঞ্জিন সরকার, সেক্ষেত্রে কাজ করতে তাদের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার যদি কাজ করতে পারে আরো উন্নয়ন হবে। এই নিয়ে কিন্তু তিনি কার্যত গত কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ইস্তফাপত্র দেবেন। আজ সকাল থেকেই কার্যত ঘিরাটোপের মধ্যেই ছিলেন তিনি। তাকে লক্ষ্য করে ঢিম পর্যন্ত চড়া হয় এবং বিকেলের দিকে তিনি পদত্যাগপত্র জমা করেন ইমেল মারফত এক্সিকিউটিভ অফিসারের কাছে। তার যেটা বক্তব্য যে এর ফলে আগামী দিনে এলাকায় উন্নয়ন বাড়বে এবং তার জন্যই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং স্থগিত নিয়ে বিকেলবেলায় কিন্তু ইস্তফাপত্র পাঠিয়ে দেন। ধন্যবাদ। আমি ইমেল করে রানাঘাট পৌরসভায় জানিয়ে দিয়েছি যে শারীরিকভাবে ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি। কেন্দ্রে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, সুতরাং তার ধারাবাহিকতা রেখে এখানেও যদি একই দল থাকে আগামী দিনে হয়তো উন্নয়নটা রানাঘাট মানুষের আরও বেশি করে পাবে, পরিষেবা বেশি করে পাবে। সুতরাং আমি অন্তরালে থাকতে চাই না, কারণ আমার দলগতভাবেও এখন দলের অবস্থানই ঠিক নেই, দলই ঠিক নেই। আমি চাই যে রানাঘাটের আরও বেশি করে উন্নয়ন হোক। এদিকে আবার এর আগে বহরমপুর, মুর্শিদাবাদ, এবার কান্দি পুরসভার চেয়ারম্যান তিনিও ইস্তফা দিয়েছেন। কোনো কারণ জানালেন কি তার ইস্তফার? বিধানসভা ভোটে ভরাডুবি কি একমাত্র কারণ? মহকুমা শাসককে পদত্যাগপত্র দিয়েছেন জয়দেব ঘটক। কি কারণ? আমার সঙ্গে প্রণব আছে। প্রণব,
দেখো, গতকালকেই তোমার বহরমপুর এবং মুর্শিদাবাদের চেয়ারম্যানরা তারা কিন্তু পদত্যাগ করেছিলেন। আজকে কিন্তু আবার কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দীপ ঘটক সেও কিন্তু তোমার পদত্যাগ করেছে এবং সেখানে কিন্তু সে পদত্যাগ পত্রে সে জানিয়েছে যে ঠিক মতন ভাবে কাজ করা যাচ্ছিল না। তবে যেভাবে বিজেপি যে বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এককভাবে, সেই কারণে কিন্তু তাদের আর তৃণমূলের থেকে যেহেতু তারা জয় করে তোমার এই কান্দি তোমার পুরসভায় জিতেছিল, সেই কারণে কিন্তু তারা মনে করছে যে এই পদে থাকা উচিত নয়। সেই কারণে চেয়ারম্যানের পদ থেকে তারা কিন্তু ইস্তফা দিয়েছে। তবে কাউন্সিলর হিসাবে থাকবেন এবং তিনি জানিয়েছেন যে পরবর্তীকালে যারা আসুক তারা যাতে কান্দির উন্নয়ন যদি স্বাভাবিক থাকে সেটারও কিন্তু দাবি জানিয়েছেন। তবে এই নিয়ে বেশ কিছুদিন ধরেই তোমার জল্পনা চলছিল, তার মধ্যেই কিন্তু আজকে কান্দি পুরসভার চেয়ারম্যান তোমার জয়দীপ ঘটক সে কিন্তু ইস্তফা দিয়েছে, জানে কিন্তু যথেষ্টভাবেই রাজনৈতিকভাবে তোমার আজকে রিজাইন করেছি। মানুষের রায় আমাদের বাইরে গেছে, কাজের মধ্য দিয়ে মানুষকে বোঝাতে আমরা সক্ষম হইনি, তাই নৈতিকতার জায়গা থেকে মনে হয়েছে যে চেয়ার থেকে সরে আসা উচিত। আমরা কাউন্সিলর হিসেবে কেউ রিজাইন করিনি, চেয়ারম্যান হিসেবে রিজাইন করেছি। জলের লাইন দেওয়া হবে এই বলে নাকি মাথা পিছু ৬,০০০ টাকা করে তুলেছিলেন। পঞ্চায়েতের উপপ্রধানকে পঞ্চায়েত অফিস থেকে বার করে বেধড়ক মারধর করা হলো। হাওড়ার ঘটনা, তৃণমূলের উপপ্রধান তাকে পঞ্চায়েত অফিস থেকে বের করে মারধর করা হয়। মাথা পিছু ৬,০০০ টাকা করে নেওয়া হয়েছে জলের লাইন দেওয়ার নাম করে। আজ যখন টাকা চাইতে যায় তখন সেখানে বচসা। ওদিকে আবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়িতে ভাঙচুর রীতিমতো। কেন না তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন আছে, ঠিক তেমনই খুনের হুমকি, ভোটে বাধা দেওয়ার অভিযোগ। শায়েস্তানগর ২ পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর চালালো এলাকার মানুষ। দেখুন, শায়েস্তানগর ২ নম্বর পঞ্চায়েতের প্রকাশ সর্দারের বাড়ি চুরি করার জন্য মানে মানুষের দুর্নীতি করেছে, মানুষের সঙ্গে এত অফিসে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে ২,১০,০০০ টাকা ফার্স্ট কেস লাগিয়ে রেপ কেস লাগিয়ে আমাদের কাছ থেকে নিয়েছে। আমরা তাও আন্ডারে ছিলাম, এখন আমাদের ১৮ বছর হয়েছে, আমরা আবার তুলবো। ওদিকে বাঁকুড়ার বড়চড়ার এক পঞ্চায়েত প্রধান ৩ বছর আগেও ছিলেন রং মিস্ত্রি। ৩ বছরে প্রধান হয়ে তার বাড়িটা হয়ে গেছে প্রাসাদের মতো। এক পঞ্চায়েত প্রধান কত টাকা পান? তিনি কিভাবে এরকম একটা বাড়ি বানাতে পারেন? এইবার সেই প্রাসাদে ভাঙচুর শুরু করে দিয়েছে এলাকার মানুষ। তার কারণ তারা বলছেন এই বাড়ি দুর্নীতির টাকার বাড়ি। বলছেন বড়জোড়া শিল্প তালুক থেকে রীতিমতো তোলাবাজি হয়েছে, আর তাতেই রং মিস্ত্রি এরকম উল্কার গতিতে একটা প্রাসাদ বানিয়ে ফেলতে পেরেছে। বিজেপির লোক
এসে পরে গেট চাবি দিয়েছিল বাইরে, চাবিটা এই যে খুলে ভেঙে দিয়েছে। তারপরে যত ইট, তারপরে ফুলের টব আরে এবং ইট ছুঁড়ে ওই যে গ্লাস আরে সব ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দিয়েছে। কেন? ওই যে ছেলে তৃণমূল বিপক্ষে পার্টি করে, কি করে জানবো? কারো তো খারাপ করে নেই কখনো কেউ। জনরোষটাকে হবে না কেন? উনি 2023 সালের জুলাই মাসে পঞ্চায়েতের প্রধান হয়েছেন। আজকে 2 বছর 2.5 বছরের মধ্যে এত বড় প্রাসাদ সম অট্টালিকা, ওনার বেতন কত ছিল? আর অনেকেই দেখা যাচ্ছে যে তোলাবাজি করেছে, যা কাটমানি তুলেছে, সেই কাটমানির টাকা ফেরত দিচ্ছে। কেন ফেরত দিচ্ছে? তার কারণ ডিম খাওয়ার ভয়। যেভাবে ডিম ছোড়া হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করার পরেও তাকে বাঁচানো যাচ্ছে না। পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, আদালতে তুলবে, তারপরেও ডিম। ক্রিকেটের হেলমেট পরিয়ে রাখা হয়েছিল তৃণমূল ব্লক সভাপতি, কোথাকার না বারাবণী সালানপুরের তৃণমূল ব্লক সহ সভাপতি বিজয় সিং। থানা থেকে আদালতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে হেলমেটও পরানো হয়েছিল সতর্ক থাকার জন্য, কিন্তু ডিমের হাত থেকে ছাড় পেলেন না। 12 বছর 13 বছর হয়ে গেল আমি হিন্দুস্তান কেবলসে থাকতে পারি না। এত খুশি হলো মন থেকে যে এরকম ভোলা সিংয়ের মতো অসুর আরও যদি 4-5টা আছে, আমি নাম বলতে পারি, সেগুলো যদি এরকম লকআপের ভেতরে ঢুকতে পারে, তাহলে আমার মতো যারা আজকে ঘর ছাড়া তারা কিন্তু খুব খুশি হবে। যে আমাদের এখানে কোনো রকম সেটেলমেন্ট থানা করতো না, এরাই করতো। ইভেন আমার নিজস্ব জমির মধ্যে এনারা কি করেছিল, মানে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপ করে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছনা, বঞ্চনা ও সন্ত্রাসের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে জনতাদের মধ্যে। যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বা ভয়ে এলাকায় ফিরতে পারছেন না, তার দায় কিন্তু বিজেপির নয়। এই যে ডিম ছুড়ছেন, এটাও আমাদের দিতাম না, এটাও উত্তেজিত জনতা, তারা নিজেরা তাদের রাগের বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে, বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না, ইন্টারস্টেট আছে, সিআইডির সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে, সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। তা আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদেরকেও আমি গোটা রাজ্যের লোকেদের বলবো, ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই। আমি ঐতিহ্য পাছাল, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। অনেক কিছুই তো লাল ফিতেতে আটকে যায়। লাল ফিতের ফাঁসে আটকে থাকা সেই ফাইলগুলো তো খোলা হচ্ছে। গুরুত্বপূর্ণ আরজিকর ফাইলস খোলা হলো। আরজিকরের ফাইলস খোলার পর এবার 3 জন সাসপেন্ডেড আইপিএস সেই 3 আইপিএসকে তলব করলো। সেই 3 আইপিএসকে তলব করা হয়েছে। চিকিৎসককে ধর্ষণ খুনে জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশকে। অনুপাশে আমার সঙ্গে সিবিআই তলব করেছে আরজিকর তদন্তে সাসপেন্ডেড আইপিএসদের। কি খবর আছে আমাদের কাছে? আরজিকর যে হাসপাতালে তরুণী চিকিৎসক যে খুনের ঘটনা, ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনাকে নতুন করে যে ফাইল খোলা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাকেও জিজ্ঞাসাবাদ করা হলো। আর এবার দেখা যাচ্ছে 3 যে আইপিএস সাসপেন্ডেড আইপিএস তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকে তলব করা হয়েছিল এবং তাকে তলব করা হয়েছে এবং বলা হয়েছে আজকে তাকে হাজিরা দেওয়ার কথা। কিছুক্ষণের মধ্যে তিনি হাজিরা দেবেন এমনটাই খবর। এছাড়া আরো 2 জন আইপিএস সাসপেন্ডেড হয়ে রয়েছে, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তৎকালীন এবং ডিসি নর্থ
অভিষেক গুপ্তা তৎকালীন, তাদের দুজনকেও তলব করা হচ্ছে। যে ঘটনা তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, এই আরজিকর যে তরুণী চিকিৎসক যে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু তথ্য ধামা চাপা দেওয়ার অভিযোগ ছিল, তথ্য একাধিকভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগ যখন ছিল, পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু তাদের বিরুদ্ধে প্রকাশ্যে সত্য হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নতুন করে যে ফাইল খোলা হলো এবং তারপরেই এই সাসপেন্ডেড 3 আইপিএস প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকে তলব করা হলো এবং আরো দুজন তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, একদিকে অভিষেক গুপ্তা ডিসি নর্থ ছিলেন, অন্যদিকে ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল ছিলেন এবং তাদের বিরুদ্ধেই তথ্য লোপাটের এই অভিযোগ ছিল। সেদিন কি পরিস্থিতি হয়েছিল, কখন পুলিশ গিয়ে জানতে পেরেছিল, পরবর্তী ক্ষেত্রে যে সঞ্জয় রায় তাকে কখন গ্রেপ্তার করা ছিল, এই যাবতীয় তথ্য তাদের কাছ থেকে জানতে চাবে এবং এখনো পর্যন্ত কোন কোন তথ্য অধরা, এই গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে এই 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর পক্ষ থেকে তলব করা হয়েছে। 3 জন, এই 3 জনের মধ্যে কে কে? তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আর কারা আছেন? আর আছেন ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা। এই ইন্দিরা মুখোপাধ্যায়কে তৎকালীন ডিসি সেন্ট্রাল, আর অভিষেক গুপ্তাকেও তলব করা হয়েছে, তৎকালীন ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা। 3 জন আইপিএস যাদের এবার জানতে চাওয়া হবে যাদের থেকে সেদিন তারা কি করছিলেন, তাদের সেদিনের পুঙ্খানুপুঙ্খ কাজ, তারা কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। অনুপ, এই 3 জনের কি ভূমিকা ছিল সেদিন, যে জন্য এই 3 জনকে সাসপেন্ড করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কি অভিযোগ? আজকে করে যে তরুণ চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনা, সমস্ত কিছু কিন্তু ভূমিকা এই 3 আইপিএস এর বিরুদ্ধে ছিল এবং তৎকালীন তারা কিন্তু 3 জনই পদে ছিলেন এবং গোটা সেদিন যে পরিস্থিতি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কখন কোন এমএসসিপি থেকে শুরু করে তৎকালীন আজকে করে আধিকারিক কারা কখন এসেছিলেন, এই গোটা যাবতীয় তথ্য তারাই কিন্তু জানতেন এবং কলকাতার পুলিশ কমিশনার ছিলেন এই বিনীত গোয়েল, যাকে এখন বর্তমানে সাসপেন্ড করা হচ্ছে নতুন পালা বদলে পরবর্তী ক্ষেত্রে, এবং অভিষেক গুপ্তা যিনি ডিসি নর্থের দায়িত্বে ছিলেন, যেখানে যে টিও ছিল, অর্থাৎ আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন যে ঘটনা যেখানে ঘটেছিল, সেই টিওর কাছে কিভাবে পৌঁছে গিয়েছিল এবং পুলিশের সেখানে কি ভূমিকা তখন ছিল, এই গোটা বিষয়টি ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি দায়িত্বে ছিলেন। অন্যদিকে ইন্দিরা মুখার্জি, কার বিরুদ্ধে অভিযোগ ছিল সেদিন যেমন উপস্থিত ছিলেন, পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত সরকারিভাবে ব্রিফিং করা হতো তিনি দায়িত্বে ছিলেন, যে সমস্ত তথ্য দেওয়া হতো সমস্ত তথ্য দেওয়ার দায়িত্বে তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন সমস্ত কিছু তিনি দায়িত্বে ছিলেন। এই 3 আইপিএস তাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছিল এবং সেদিন যে রাতে ঘটনা ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যে ভাঙচুর, তথ্য প্রমাণ লোপাট, সমস্ত ভাবে কিন্তু এই 3 আইপিএস এর বিরুদ্ধে অভিযোগ ছিল। আর সেদিন রাতে যারা ভূমিকা ছিল এই 3 আইপিএস, তাদেরই প্রত্যেকটা ভূমিকা ছিল এবং তাদের জিজ্ঞাসাবাদের বয়ান কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই মামলার ক্ষেত্রে যখন সিবিআই তদন্ত নিয়েছিল, সেক্ষেত্রে দেখা গিয়েছিল কোনোভাবে কিন্তু তৎকালীন যে তদন্তকারী আধিকারিক ছিলেন সিবিআই, তারা কিন্তু তাদেরকে কোনোভাবে তলব করে জিজ্ঞাসাবাদ করেনি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। কিন্তু নতুন করে যখন ফাইল খোলা হলো, এই 3 আইপিএস তাদেরকে সাসপেন্ড করা হলো, ব্যবস্থা নেওয়া হলো। এবার দেখা যাচ্ছে শুধুমাত্র পানিহাটি বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক প্রাক্তন, তাকে নয়, অন্য এই 3 প্রাক্তন আইপিএস তারা সেদিনকে গোটা ঘটনার দায়িত্বে ছিলেন, তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হলো। ধন্যবাদ।